হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে বিহার স্টেটের বেঙ্গলি ছন্দের ক্লাসে সকলকে স্বাগত জানাই। দেখো, তোমাদের যে টোটাল 13টি ইউনিট আছে তার মধ্য থেকে 10 এবং 11 নম্বর ইউনিটটা মিসিং আছে, এবং সেই মিসিং ইউনিট যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও আছে যে মিসিং আছে, অর্থাৎ 10 ইউনিট 11 ইউনিটে কি আছে সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। যারা সেলফ স্টাডি করছো তারা মনে রাখবে যে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাই প্রত্যেক সপ্তাহে 1.5টি করে ইউনিট অন্তত ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে। যেমন ধরে নাও, প্রথম সপ্তাহে তোমরা গল্পগুচ্ছ এই যে চ্যাপ্টারটা ইউনিট 1টা কমপ্লিট করলে, ওকে, এবং তোমাদের কিছুটা সময় এগিয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই ইউনিটের কিছুটা প্রত্যেক সপ্তাহে কিন্তু অর্থাৎ 1.5টি করে ইউনিট পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর যারা আমার কাছে অনলাইনে প্রিপারেশন নিতে চাইছো, তোমাদের বলে রাখি যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের পুরোপুরি সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। প্রত্যেকটা টপিক থেকে, ধরুন সিলেবাসের কাবুলিওয়ালা থেকে, ছুটি থেকে, অতিথি থেকে, অপরিচিতা থেকে, যেমন তোমাদের প্রত্যেকটি টপিক থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্লাস হবে। সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটি করে তোমাদের পিডিএফ নোটসও দেওয়া হবে। সেখানে তোমাদের এমসিকিউ এবং এসএকিউ উভয় টাইপেরই কিন্তু কোশ্চেন আমি তোমাদের হ্যান্ড রাইটিং নোটস আকারে দেব। ওকে, তো দেখে নাও, এখান থেকে তোমাদের যা কিছু আছে, প্রবন্ধ যদি বিড়াল প্রবন্ধ তার বিষয়বস্তু কি, ফুলের বিবাহ তার বিষয়বস্তু কি কি আছে, কোন কোন জায়গাগুলো আমাদের বিহার স্টেটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাগুলো পড়লে আমরা সেখান থেকে কোশ্চেন পাবো, অল ডিটেলসে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি ক্লাসে আলোচনা করছি। তো তোমাদের আমার কাছে যারা পড়ছে তাদের কিন্তু এই ছন্দের ক্লাস ইতিমধ্যে এতটা পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এই সিলেবাসের এই অন্তর্গত ইউনিট 3-এর আজকে ইউনিট 3-এর থেকে যে ছন্দের ক্লাসটা নিয়ে আজকে আমি আলোচনা করব। ওকে, আর পুরোপুরি যদি অ্যাডমিশন হতে চাও, যে হাতে যে তোমাদের ফেব্রুয়ারি মাসটা সময় আছে, এই ফেব্রুয়ারি মাসের মধ্যে পুরোপুরি সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। তোমরা তাছাড়া অডিও রেকর্ড সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ডও কিন্তু পেয়ে যাবে গ্রুপে। তো যারা হোয়াটসঅ্যাপ করতে চাও হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপ অনলি ফর হোয়াটসঅ্যাপ, কেউ কোনো রূপ কিন্তু কল করবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে প্রত্যেকেই যোগাযোগ করে নিও। দেখো, এছাড়া তোমাদের যে এখানে উপন্যাস আছে, নাটক আছে, এগুলো প্রত্যেকটা টপিক থেকে তোমাদের আমি নোটস আকারে প্রোভাইড করব ক্লাসের সঙ্গে সঙ্গে। কি আছে উপন্যাসে, কি আছে নাটকে, কোন কোন লাইনগুলো আমাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়েও আলোচনা করব। চলো তাহলে আজকে আমরা ছন্দের ক্লাসে চলে যাই। ছন্দ থেকে আমাদের যে সিলেবাসটা আছে ছন্দের টপিকগুলো থেকে, সেখান থেকে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। যতটা সম্ভব আমি কম সময়ের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখে নিও। দেখো, মূলত এখানে যারা বিহার স্টেটের জন্য গাইড নিতে চাও, বললাম যে হোয়াটসঅ্যাপ করে নিও। দেখো, ছন্দ, তো তোমাদের সিলেবাসে প্রথমে আছে কি ছন্দ থেকে, যে ছন্দ কি। দেখো, ছন্দ এই যে আমি তোমাদের পড়াচ্ছি এর মধ্যে কিন্তু কোনোরূপ আমরা, যদিও একটা স্রোত থাকে গদ্য কবিতারও একটা স্রোত থাকে, কিন্তু মূলত ছন্দের ক্ষেত্রে কী থাকে বলতো, অন্তমিল থাকবে এবং যাতে শিল্পময় বিন্যাস থাকবে, এবং সেটা অবশ্যই শ্রুতি মধুর হবে, কানে জাগাবে ধ্বনি সুষমা, চিত্তে জাগায় রস, সেগুলোই মনে রাখবে ছন্দ। তাছাড়া ধরে নাও এরকম একটা আমি তোমাদের কথা বলছি যে স্বামী স্ত্রীর এখানে কথোপকথন চলছে, যে রাগ করো না তোমার পায়ে পড়ি, কি করলে টাকা আসবে, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। দেখো, এটা কি আছে, গদ্যতে আছে। তো এটা আমাদের মধ্যে কিন্তু কোনো যে শ্রুতিমধুর এগুলো নয়, কিন্তু শ্রুতিমধুর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আছে যে ধরা নাহি দিলে ধরিব দুপায়, কি করিতে হবে বলো সে উপায়। দেখো, এই যে আমরা লাইনগুলো পড়ছি, এই যে চরণগুলো পড়ছি, এর মধ্যে কিন্তু যে বলতে পারো শিল্প বিন্যাস আছে এবং চিত্তে জাগাচ্ছে, রসও জাগাচ্ছে। তাহলে মূলত ছন্দ কি, ছন্দ হলো এই যেটা আমাদের যে শিল্পময় বিন্যাস, এবং সেটা অবশ্যই শ্রুতিমধুর হবে, ধ্বনি সুষমা হবে। সঙ্গে সঙ্গে দেখে নাও, যদি আমরা দেখি যে ছন্দ কয় প্রকারের হয়, তো বাংলা ছন্দ মূলত 3 প্রকারের হয়। ঠিক আছে, যেটা 3টি লয়ে আছে, যেটা হচ্ছে লয় দ্রুত হয় সেটা হচ্ছে স্বরবৃত্ত বা দলবৃত্ত বলা হয়, যে লয়টা ধীর হয় তাকে বলা হয় অক্ষরবৃত্ত, আর যে লয়টা মধ্যম বা বিলম্বিত হয় তাকে বলা হয় মাত্রাবৃত্ত। তাহলে মূলত বাংলায় ছন্দ রয়েছে 3টে, কিন্তু তোমাদের সিলেবাসে দেখবে অমিত্রাক্ষর ছন্দ আছে, গৈরিশ ছন্দ আছে, বলাকার ছন্দ অর্থাৎ মুক্তক ছন্দ আছে, সোনেট আছে,
অনেকগুলো আছে, পয়ারও আছে, সমস্ত কিছু আজকের ক্লাসে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনে নাও। দেখো তোমাদের সিলেবাসে যেমন ছেদ জ্যোতি আছে সেরকম কিন্তু মাত্রা বা কলা সেটাও আছে। দেখো মাত্রা মূলত দুই প্রকারের হয়ে থাকে, একটা হয় এক মাত্রা আর একটা হয় দুই মাত্রা। যেমন দেখো এখানে আমরা একটা শব্দ আছে, আমরাতে দেখো এখানে আম আছে আর এখানে রা আছে, অর্থাৎ দুটো আমরা দল পাচ্ছি বা দুটো আমরা অক্ষর পাচ্ছি। তো এই যে ধরো যদি এরপর মাত্রা ধরে নাও যে এটা, তাহলে আমরা কি পাচ্ছি, আমটাকে আমরা পাচ্ছি যে রুদ্ধ অক্ষর আর রাটাকে পাচ্ছি মুক্ত অক্ষর। তাহলে রুদ্ধ অক্ষর আমরা এখন যদি বুঝি, ঠিক আছে, পরবর্তীতে কি হয় যে প্রত্যেকটা ছন্দের কিন্তু মাত্রা গণনা আলাদা, কিন্তু আমরা সাধারণত বুঝি কি যে রুদ্ধ অক্ষর দুই মাত্রার হয় আর মুক্ত অক্ষর এক মাত্রার হয়। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে মাত্রা মূলত দুই প্রকারের, একটা হচ্ছে এক মাত্রা আর একটি হচ্ছে দুই মাত্রা। দেখো এরপরে আমরা দেখে নেব যে ছেদ কি আর জ্যোতি কি। এটাও তোমাদের সিলেবাসে আছে যে ছেদ কি জ্যোতি কি। দেখো ছেদ মানে কি বলো তো, ছেদ মানে হচ্ছে ধরে নাও একটা বাক্য যে আমরা আরম্ভ করি শেষ করি না, আরম্ভ করি কাজ করি না। এই যে দেখো বাক্যটিতে এই যে এখানে কমাটা নিয়ে আসছি, এগুলোকে কিন্তু বলা হয় কমা, সেমিকোলন, ওকে, এগুলোকে আমরা বলে থাকি কিন্তু ছেদ। আর জ্যোতি কিন্তু আলাদা রকম হয়ে থাকে। চলো আগে ছেদটা নিয়ে আলোচনা করছি, তারপরে জ্যোতিটা নিয়ে। দেখো ছেদ দুই প্রকারের আছে, একটা হ্রস্ব বা লঘু ছেদ। হ্রস্ব বা লঘু ছেদের মধ্যে কি কি আছে, কমা আছে, সঙ্গে সঙ্গে সেমিকোলন আছে, আর একটা আছে পূর্ণচ্ছেদ। ছেদ দুই প্রকারের, একটা হ্রস্ব বা লঘু আর একটা পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদের মধ্যে কে আছে, দাড়ি শুধুমাত্র রয়েছে, অর্থাৎ পূর্ণচ্ছেদ রয়েছে। এরপর দেখে নাও, আমরা দেখে নেব যে জ্যোতি কি। জ্যোতি কি দেখে নাও। জ্যোতি দেখো কি হয়, যখন আমরা পড়ে যাই, যখন আমরা ধরো কোনো একটা কবিতা পড়ছি, তো কবিতাটি পড়তে গিয়ে দেখবে আমরা কিছুটা পড়ার পর আমাদের থামতে হচ্ছে। যেমন দেখো যে ভূতের মতন চেহারা যেমন নির্মদ অতি ঘোর, যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর, কেষ্টা বেটাই চোর। এই যে ধরে নাও ভূতের মতন বলার পর থামতে হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কিন্তু জ্যোতি, এগুলো হচ্ছে আমাদের জ্যোতি। এরপরে দেখে নাও জ্যোতি প্রধানত দুই প্রকারের হয়, একটা হ্রস্ব বা লঘু জ্যোতি আর একটা পূর্ণ জ্যোতি। যেমন ছেদের ক্ষেত্রেও পেয়েছিলাম হ্রস্ব বা লঘু ছেদ আর একটা পূর্ণচ্ছেদ। তাহলে দেখো হ্রস্ব, যে এ জগতে হাই সেই বেশি চাই, এই যে এতটা পর্যন্ত কিন্তু মনে রাখবে যে আমাদের হ্রস্ব ছেদ হচ্ছে, আর যেটা আমাদের হ্রস্ব জ্যোতি হচ্ছে, যেটা আমাদের হ্রস্ব জ্যোতি হচ্ছে। আর পূর্ণ জ্যোতি কি হয় বলো তো, যে পূর্ণ জ্যোতির ক্ষেত্রে যদি আমরা দেখি যে পূর্ণ জ্যোতি কি হয়, যে পুরোপুরি লাইনটা যেখানে শেষ হচ্ছে সেইখানে কিন্তু সেই লাইনটা, যে ছন্দ তরঙ্গটা যেখানে পূর্ণভাবে শেষ হয় সেটা হচ্ছে পূর্ণ জ্যোতি। যে চরণটা এই যে মাঝে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে হ্রস্ব জ্যোতি, যেটা একেবারে শেষে আমাদের থামতে হচ্ছে লাইনটার, সেটাকে বলা হয় পূর্ণ জ্যোতি। এরপর দেখে নাও আমাদের পর্ব আর পর্বাঙ্গ কি, এই দুটো আমাদের সিলেবাসে আছে। তো দেখো পর্ব কি, পর্ব হলো দেখো রাত পোহালো ফর্সা হলো ফুটলো কত ফুল। তাহলে রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল। তাহলে এখানে পর্ব একটা, দুটো, তিনটে, চারটে পর্ব আছে। কিন্তু পর্বাঙ্গ কি, পর্বাঙ্গ দেখো যে এই যে রাত পোহালো আমরা বলছি, এই পর্বের মধ্যেই যে আমাদের যে শ্বাসের ক্ষেত্রে যে কিছুটা দেখো যে আমাদের হ্রাস বৃদ্ধি হচ্ছে। ধরে নাও কণ্ঠস্বরে যে রাত পোহালো, পোয়ের পর একটু হ্রাস বৃদ্ধি হচ্ছে কণ্ঠস্বরের, তাই এই যে আমাদের একটা পর্বের মধ্যে যখন এরকম দুটো ভাগ পাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু পর্বাঙ্গ। এরপর দেখে নাও পর্ব তিন প্রকারের, পর্ব হচ্ছে তিন প্রকারের, পূর্ণ পর্ব, প্রান্তিক পর্ব আর অতি পর্ব। এটাও একটু দেখে নাও। তো দেখে নাও যে অতি পর্বের ক্ষেত্রে কি হয়, যে অতি পর্বটা যেটা দেখবে তোমাদের প্রলয় উল্লাস কবিতায় পাবে যে তোরা সব জয়ধ্বনি কর। তাছাড়া এরকম সামনের দিকে যেটা আমাদের অতিরিক্ত থাকে, যেটা মূল পর্বের মধ্যে আমাদের নিতে হয় না বা নেওয়া হয় না, সেটাই হচ্ছে আমাদের কিন্তু অতি পর্ব। আর যেটা মূল পর্বের মধ্যে থাকে সেটা হচ্ছে পূর্ণ পর্ব, এবং শেষে যেটা আমরা অতিরিক্ত পাই সেটাকে বলা হয় প্রান্তিক পর্ব। তাহলে অতি পর্ব কোথায় থাকে, চরণের প্রথমে থাকে। মূল পর্বে যে ছন্দেরই হোক না কেন সেই ছন্দটা তার যে মাত্রা ঠিক থাকে এবং বা সেই লয়টা ঠিক থাকে, ঠিক আছে,
যে এক একটা আমাদের এখানে কি হয় যে পর্ব হয়ে হয়ে যাবে, আর প্রান্তিক পর্ব যেটা শেষ অংশটুকু থাকে সেটা হচ্ছে প্রান্তিক পর্ব। আর চরণ কি দেখে নাও, চরণ হচ্ছে এক একটা লাইনকে বলা হয় চরণ। এক একটা যে পাখি সব করে রব রাতি পোহাইল এক চরণ, কাননে কুসুমকলি সকলই ফুটিল আরেক চরণ। এরপর দেখে নাও যে স্বরবৃত্ত, শ্বাসাঘাত প্রধান বা দলবৃত্ত ছন্দটা কি। দেখো একে বলা হয় কিন্তু ছড়ার ছন্দ, একে বলা হয় ছড়ার ছন্দ। তাহলে স্বরবৃত্ত ছন্দের যে অন্যান্য যে নামগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের মনে রাখতে হবে, যে স্বরবৃত্ত, শ্বাসাঘাত প্রধান বা দলবৃত্ত। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি যে এখানে কি বলে, পর্বের আদি পর্বে কিন্তু প্রবল শ্বাসাঘাত পড়ে। কোথায় শ্বাসাঘাতটা পড়ে? পর্বের আদি পর্বে। যেমন দেখে নাও কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল। তাহলে এই যে পর্বের আদি মানে আদি, দেখো পর্বের যে আদি অক্ষর, পর্বের যে আদি অক্ষর সেখানে শ্বাসাঘাতটা পড়ছে, যে কে মেরেছে, কে কে গালে, গাতে অক্ষরে আমাদের শ্বাসাঘাতটা পড়ছে, গালের গাতে। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে যে স্বরবৃত্ততে কি হয়, পর্বের যে শ্বাসাঘাতটা পড়ে আদি অক্ষরে। সঙ্গে সঙ্গে মনে রাখবে যে এর যে মাত্রা গণনা পদ্ধতি হয়, যে রুদ্ধ এবং মুক্ত দুটো অক্ষরেই কি হয়ে থাকে, এক মাত্রার হয়ে থাকে, আর এর লয়টা কিন্তু দ্রুত হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখে নেব মাত্রাবৃত্ত, ধ্বনি প্রধান বা কলাবৃত্ত ছন্দ। যে অন্যান্য নামগুলো এগুলো মনে রাখবে, এরপর কে কে নাম দিয়েছে সেগুলো এই জায়গায় লেখা আছে, একটু দেখে নিতে পারো। ঠিক আছে, এর যে আমরা যদি বৈশিষ্ট্য দেখি, দেখো মাত্রাবৃত্তের এর লয়টা হচ্ছে বিলম্বিত লয়, ধ্বনি ঝঙ্কার থাকে, এবং এই মাত্রাবৃত্ত কিন্তু সঙ্গীতে কিন্তু আমরা ব্যবহার করি। সঙ্গীত পুরোপুরি মাত্রাবৃত্ত ছন্দেই সাধারণত রচিত হয়। পূর্ণ পর্বগুলো 5 মাত্রার হতে পারে, 6 মাত্রার বা 7 মাত্রার হতে পারে। মুক্ত অক্ষর এখানে 1 মাত্রা, রুদ্ধ অক্ষর সমস্তই কিন্তু এখানে 2 মাত্রা। ধরে নাও আমরা এখানে যদি একটা বাক্য নিই যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখে নাও এখানে আমি একটা বাক্য নিচ্ছি, সেটা হচ্ছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দেখো এখানে কি আছে, যে দুর্গম আছে, তো দুর্গমে কি আছে দেখো, দূর একটা আমরা দল পাচ্ছি আর একটা গম পাচ্ছি, আর গিরিতে গয় হস্যই পাচ্ছি এবং রয় হস্যই পাচ্ছি, অর্থাৎ দূরটা এখানে আমাদের রুদ্ধ দল, তাই 2 মাত্রা, গমটাও রুদ্ধ দল 2 মাত্রা, গিরিটা মুক্ত দল 1 মাত্রা, আর রিটাও গি 1 মাত্রা, রি 1 মাত্রা, অর্থাৎ 2 2 4 2 6। অর্থাৎ এখানে দেখো পূর্ণ পর্বটা হচ্ছে 6, কান্তার মরুতে 6, দুস্তর পাড়া 6 এবং বারে 2। তাহলে কি হচ্ছে 6 6 6 2 এই যে পর্ব, এবং এই যে পর্বটা শেষে আছে এটাকে আমরা বলবো যে প্রান্তিক পর্ব হয়ে থাকে। এর অতি পর্ব কিন্তু নেই, অর্থাৎ পূর্বে কোনো কিছু আলাদাভাবে নেই। তাহলে এইভাবে কিন্তু আমাদের বুঝে নিতে হবে। এরপর দেখে নেব আমরা অক্ষরবৃত্ত ছন্দ। তো অক্ষরবৃত্ত ছন্দের অন্য নাম কি কি বলো তো? তান প্রধান ছন্দ, সঙ্গে সঙ্গে মিশ্র বৃত্ত ছন্দ, সঙ্গে সঙ্গে মিশ্র বৃত্ত ছন্দ। তো দেখো এর যদি এই ছন্দের আমরা বৈশিষ্ট্যগুলি দেখি তাহলে দেখতে পাবো যে পূর্ণ পর্ব 8 মাত্রারও হতে পারে, আবার 10 মাত্রারও হতে পারে। মুক্ত অক্ষর 1 মাত্রার হয়ে থাকে। ধরে নাও একটা শব্দ যদি আমি বলি, ধরো ঝংকার, ঝংকার একটা আমি শব্দ নিলাম। তো দেখো এখানে যে শব্দের আদি বা মধ্যস্থিত রুদ্ধ অক্ষর 1 মাত্রা হয়। দেখো ঝংকারে কি আছে, ঝং আছে, অর্থাৎ এটা শব্দের আদিতে আছে, তো এই রুদ্ধ অক্ষরটা 1 মাত্রার হবে। আর কারটা কি আছে, শব্দের শেষে, তাই শব্দের শেষে বা একক রুদ্ধ অক্ষর হয়ে থাকে 2 মাত্রার, এটাও মনে রাখতে হবে। তাহলে দেখো অক্ষরবৃত্ত ছন্দে মূলত মহাকাব্য বা আখ্যান কাব্য বা দীর্ঘ কবিতা লেখা হয়ে থাকে। ওকে, যেটা আমরা অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। এবং এর লয়টা কি হয়ে থাকে, ধীর হয়ে থাকে। এর লয়টা মূলত ধীর হয়ে থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো দেখো অক্ষরবৃত্ত ছন্দ কেমন, যে কাশীরা মহাভারতের কথা অমৃত সমান। তো দেখো ম 1 মাত্রা, হা 1 মাত্রা, ভা 1 মাত্রা, র 1 মাত্রা, তের। তাহলে শব্দের শেষের এখানে আমাদের রুদ্ধ হচ্ছে, তাই এটা আমাদের 2 মাত্রা। ক 1 মাত্রা, থা 1 মাত্রা, তাহলে এখানে আমাদের হচ্ছে 8। দেখো অমৃতে কি হচ্ছে, অম পাচ্ছি, সঙ্গে সঙ্গে রিত পাচ্ছি। তাহলে অমটা কি হচ্ছে, শব্দের আদিতে আছে, তাই একে আমাদের এই রুদ্ধ অক্ষরকে 1 মাত্রা ধরতে হবে, এবং অন্ততে যেহেতু আছে তাই 2 মাত্রা ধরতে হবে। তাহলে এক্ষেত্রে
আমাদের 6 হচ্ছে, অর্থাৎ 8 + 6, 8 + 6 কিন্তু এই যে আমাদের অক্ষরবৃত্তটা আছে। এইভাবে কিন্তু আমাদের যে মাত্রা গণনাটাও কিন্তু শিখে নিতে হবে। এরপর দেখে নাও আমাদের পয়ার ছন্দ আছে, তো পয়ার ছন্দটা মনোযোগ সহকারে বুঝে নাও। দেখো এরপরে আমি যেগুলো বলবো বিশেষ করে পয়ার, তাছাড়া অমিত্রাক্ষর, গৈরিশ এবং বলাকার ছন্দ অর্থাৎ মুক্তক সঙ্গে সনেট, এগুলো মনে রাখবে প্রত্যেকটাই অক্ষরবৃত্ত রীতিতেই রচিত। যে অক্ষরবৃত্তের মাত্রা গণনা সেই রীতিতেই রচিত, কিন্তু পয়ারের ক্ষেত্রে কি হয়, পয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা অন্তমিলটা পাবো। আমি তোমাদের পার্থক্যগুলো বারবার বলে দেব যে পয়ারের ক্ষেত্রে আমরা অন্তমিলটা পাবো যে দুটো চরণের। ধরে নাও এখানে আমি তোমাদের একটা বলছি যে পয়ারের ক্ষেত্রে দেখো কি আছে, যে মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শুনো পুণ্যবান। তাহলে দেখো এই যে মান আর বান, এই যে অন্তমিলটা এখানে আমরা কিন্তু পাবো পয়ারের ক্ষেত্রে। কিন্তু দেখো যে পয়ারের যে ছন্দ রীতিকে অক্ষরবৃত্ত রীতিতেই রচিত মাইকেল মধুসূদন দত্ত, তিনি মূলত যে চরণান্তিক যে মিলটা সেটা কিন্তু রাখেননি অমিত্রাক্ষরে। অমিত্রাক্ষর যাকে ব্ল্যাঙ্ক ভার্স, সেখান থেকে মধুসূদন এই ছন্দটির নামকরণ করেছে অমিত্রাক্ষর। তো এখানে মূলত চরণান্তিক যে মিল, সেই মিলটা কিন্তু একদম থাকে না। তাহলে এখানে কি থাকে, এখানে মূলত যে মধুসূদন সৃষ্ট যে ছন্দ রীতিকে আমরা অমিত্রাক্ষর বলি। আমাদের পয়ারে কি পেয়েছিলাম বলতো, যে আমরা শেষের যে আমরা অন্তমিলটা পেয়েছিলাম, কিন্তু এখানে অন্তমিলটা থাকবে না। যেমন পয়ারের ক্ষেত্রে কি পেয়েছিলাম, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান, অর্থাৎ মান আর বানের যে চরণান্তিক মিলটা পয়ারের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু চরণান্তিক মিলটা দেখো পাইনি। যে সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলে যাবে গেলা জমপুরে। তাহলে দেখো এখানে অন্তমিলটা নেই, কিন্তু 8 + 6 এই মাত্রাতেই কিন্তু দেখো যে পর্বটা, যেটা পূর্ণ পর্ব সেটা 8 মাত্রায়, এবং যেটা প্রান্তিক পর্ব সেটা 6 মাত্রায় আছে। অর্থাৎ মাত্রা গণনাটা একই হবে। পয়ারের ক্ষেত্রে কি হয়, যে অন্তমিল হয়, কিন্তু অমিত্রাক্ষরে অন্তমিল হয় না। আর মনে রাখবে যে অমিত্রাক্ষর ছন্দে মাইকেল মধুসূদন দত্ত যে ছেদ আর জ্যোতির ব্যবহার করেছেন, ছেদের বিশেষ করে জ্যোতি নয় সরি ছেদের যে ব্যবহার করেছেন, সেটা কিন্তু বলতে পারো যে ছেদ, এই যে আমরা আগেকার যে কবিতা বা কিছু কিছু কবিতার ক্ষেত্রে দেখবে শব্দের শেষে কমা পাবো। কি করেছেন এক্ষেত্রে, যে ছেদের ক্ষেত্রে মনের ভাবটা বোঝানোর জন্য, যে দেখো যে কাঁদেন রাঘব বাঞ্ছা আধার কুটিরে নীরবে, এই যে দেখে নাও এই লাইনের সঙ্গে এই লাইনের একটা কিন্তু সামান্য, যে এই লাইনের যে ভাবটা এই লাইনও চলে আসছে। তো এইভাবে কিন্তু বাক্যগুলো এখানে কোথাও দেখো যে বিস্ময়সূচক চিহ্ন হচ্ছে, কোথাও পূর্ণচ্ছেদ দেখে নাও, দুরন্ত চিড়ি পূর্ণচ্ছেদ ধরে নাও হলো, এই যে কমা ইত্যাদি এগুলোর কিন্তু যে যথোপযুক্ত, যেমন আগেকার কবিতায় ছিল, এখানে কিন্তু মনের ভাবটা বোঝানোর জন্য তিনি পুরোপুরি ব্যবহার করেছেন ছেদের। তাহলে বললাম অক্ষরবৃত্ত রীতিতেই রচিত, পয়ার আর তোমাদের বিশেষ করে অমিত্রাক্ষর সেই একই মাত্রা গণনা পদ্ধতি। এরপর দেখে নেব আমরা মুক্তক। মুক্তক ছন্দটা দেখে নেব। দেখো যে মুক্তক ছন্দটা কি, দেখো মুক্তক ছন্দ যেটা মূলত অমিত্রাক্ষরের বিশেষ করে যে অক্ষরবৃত্ত রীতিতে এটাও রচিত, ঠিক আছে, অক্ষরবৃত্তেরই মতো গণনা। যেমন পয়ারে কি হয়, আমরা অন্তমিলটা পাই, চরণের অন্তমিল পাই, কিন্তু আমরা অমিত্রাক্ষরে অন্তমিল পাইনি। কিন্তু এখানে আমরা মুক্তক অর্থাৎ বলাকার ছন্দে আমরা কিন্তু অন্তমিলটা পাবো। যেমন তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, এখানে দেখো 8 মাত্রা প্লাস 6 মাত্রার আছে, একটা পূর্ণ পর্ব এবং প্রান্তিক পর্ব। তাই তব জীবনের রথ, এখানে দেখো কত আছে, 10 মাত্রা আছে। পশ্চাতে ফেলিয়া যায় 8 মাত্রার আছে, কীর্তিরে তোমার 6 মাত্রার আছে। বারংবার তাই, দেখো এই দুটো মিলে কি হয়েছে 6 মাত্রার। এই তাইয়ের সঙ্গে দেখো মিল আছে নাইয়ের, এই মহতের অতের সঙ্গে রতের মিল আছে। এই তোমারের মার সঙ্গে দেখো বারংবার মিল আছে, অর্থাৎ এখানে আমাদের অন্তমিলটা পাবো, এখানে আমরা অন্তমিলটা পাবো, কিন্তু চরণগুলো অসম দৈর্ঘ্যের হবে। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো যে মুক্তক অর্থাৎ বলাকার ছন্দে আমরা পাবো অসম দৈর্ঘ্যের চরণ, অন্তমিল থাকবে। আমরা পয়ারে কি পেয়েছিলাম, সমদৈর্ঘ্যের চরণ, অন্তমিল ছিল,
অমিত্রাক্ষরে কি পেয়েছিলাম, সমদৈর্ঘ্যের চরণ হলো অন্তমিল ছিল না, কিন্তু পয়ারে অসমদৈর্ঘ্যের চরণ অন্তমিলটা আছে, এই হলো পার্থক্য। এরপর দেখে নাও সনেট বা চতুর্দশপদী কবিতা বলি, এটাও অক্ষরবৃত্ত রীতিতেই রচিত। এখানে সনেটে কি হয়, 14টি লাইন সমন্বিত হয়ে থাকে। বিশেষ করে যে প্রথম যে 8টিকে বলি থাকি আমরা কি, প্রথম 8টি চরণকে বলে থাকি অষ্টক, এবং শেষ 6টি চরণকে বলে থাকি শতক। সনেটের পশ্চিম দেশে সৃষ্টি করেন পিয়ারোভিনে, আর তারপরে সনেটের প্রবর্তক হলেন শেক্সপিয়র এবং প্লেটার্ক। বাংলায় সনেটের প্রবর্তনা করেন মাইকেল মধুসূদন দত্ত, পরে রবীন্দ্রনাথ, প্রমথ, মোহিতলাল ইত্যাদি সকলেই কিন্তু করেছেন। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। মাত্রা গণনা পদ্ধতি সবেই একই, কিন্তু আমাদের সনেট 14 লাইনের 14টি চরণের হয়ে থাকে, এর অন্তমিল কিন্তু থাকে। এই হচ্ছে তোমাদের পুরোপুরি ক্লাসটা আমি একটি ভিডিওর সাহায্যে দেখিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ক্লাস ওয়াইজ তোমাদের আমি প্র্যাকটিস সেট একটা বা কোনো একটা নোটস কিন্তু প্রোভাইড করি। তোমাদের সিলেবাসে যা কিছু তোমাদের টপিক আছে, প্রত্যেকটি টপিক থেকেই কিন্তু আমি তোমাদের পিডিএফ নোটস এবং এইভাবে কিন্তু প্র্যাকটিস সেট দিই। তোমরা এগুলো প্রত্যেকেই প্র্যাকটিস করবে। ওকে, ভিডিওটি পজ করে করে প্র্যাকটিস করে আমাকে নাম্বার জানাবে। ওকে, এই যে প্র্যাকটিস সেটার, এখানে যেমন প্র্যাকটিস সেট আছে এবং এখানে তোমরা উত্তরটাও দেখে নাও। ওকে, প্রত্যেকে উত্তরটা মিলিয়ে নেবে, মিলিয়ে আমাকে জানাবে। সেরা প্রস্তুতি পাবে। যারা অ্যাডমিশন হতে চাও দ্রুত যোগাযোগ করে নিও। ওকে, প্রত্যেকটা টপিক ওয়াইজ, প্রতিটা ইউনিটের প্রতিটা টপিক সূক্ষ্ম টপিক ওয়াইজ তোমাদের আমি ক্লাস নিচ্ছি, সঙ্গে সঙ্গে তোমাদের আমি কিন্তু নোটসও প্রোভাইড করছি প্রত্যেকটা টপিক ওয়াইজ। তাই তোমাদের যারা বেঙ্গলি স্টুডেন্ট আছে, তোমাদের যে সমস্ত বন্ধু আছে বেঙ্গলির, তাদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকেই শেয়ার করে দিও। ওকে, আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বিহার স্টেটের যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলটি থেকে। ওকে, যারা অ্যাডমিশন হতে চাইছো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে নিও, কেউ কল করো না, কারণ কল অ্যাটেন্ড করা কিন্তু হয় না, অনলি হোয়াটসঅ্যাপ। প্রত্যেকেই সুস্থ থাকবে, প্রিপারেশনে থাকবে। অল দ্য বেস্ট।